বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানও তিনি তুলে ধরার একটা সুযোগ পাবেন। এখানে উল্লেখ করা যায় যে মাননীয় প্রধান উপদেষ্টা এর আগে 2007 সালে এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলনের পর মাননীয় প্রধান উপদেষ্টা চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার অফ দ্য স্টেট কাউন্সিল তার সাথে তার একটা দ্বিপক্ষিক বৈঠক এই বলতে অনুষ্ঠিত হবে এবং এছাড়া কিছু সাইডলাইন মিটিং হওয়ার সম্ভাবনা আছে। চীন সরকারের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা বেজিং সফরের যে দ্বিপাক্ষিক সফরে উনি যাচ্ছেন, সে সফরকালে তিনি চীনের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার শি জিনপিং তার সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং এই বৈঠকে আমাদের দুই দেশের মধ্যকার যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি সেই বিষয়াদি এবং তার সাথে আন্তর্জাতিক অঙ্গনে যে আমাদের সহযোগিতা এই নিয়েও আলাপ আলোচনা হবে। আমরা আশা করছি যে দুই দেশের মধ্যে এই সফরকালে কয়েকটি বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আমি আপনাদেরকে হয়তো এই বিষয়গুলো বলতে পারি। এর মধ্যে আছে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা, গণমাধ্যমের মধ্যকার সহযোগিতা, এছাড়া অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়, স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতা ইত্যাদি কয়েকটি বিষয়ে এই সফরকালে ঘোষণা আসতে পারে। তো সার্বিক বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আসন্ন চীন সফর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যেই কারণটা আমি বলতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে কয়েকটি দেশ খুব দ্রুততার সাথে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, তার মধ্যে চীন অন্যতম। আপনাদের মনে থাকবে যে জুলাই আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র এবং সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না থেকে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধি দল চীন প্রেরণ করে এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে তারা চিকিৎসা সহায়তা প্রদান করে এবং আমরা আশা করছি এই সফরটি বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী সে উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে এবং সেটাতে একটা গতিমত্তা সৃষ্টি করবে এবং আমাদের দুই দেশের মধ্যকার যে সম্পর্ক সেটাকে আরো গভীর করবে। আমি তার যে দ্বিপাক্ষিক সফর সেই সফরের কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। সফরসূচি মাননীয় প্রধান উপদেষ্টা তার চীন সফর শুরু করবেন, যেটা একটু আগে আমি বলেছি, 27 মার্চ বোয়া ফোরামের মধ্য দিয়ে এবং সেখানে তিনি চীনের যে এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার তার সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এই ফোরামের সাইডলাইনে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাবেক মহাসচিব এবং বোয়া ফোরামের বর্তমান চেয়ারম্যান যারা বান কি মুন তার সাথে তার সাক্ষাৎ হবে। এছাড়া এই বোয়া ফোরামে যোগদানকারী আরো কিছু নেতৃত্বের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে। পরদিন 28 মার্চ সকালে মাননীয় প্রধান উপদেষ্টা চীনের গ্রেট হলে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এখানে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, তার মধ্যে বাণিজ্য আছে, বিনিয়োগ আছে, কৃষি অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে বলে আমরা আশা করছি। এই বৈঠক শেষে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের অবহিতকরণ এবং বাংলাদেশের চীনের বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট ডায়ালগ উইথ চাইনিজ বিজনেস লিডার্স নামে একটা অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা অংশ নেবেন। এরপরে একই দিনে অর্থাৎ 28 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা 3টি ভিন্ন ভিন্ন থিমের উপরে রাউন্ড টেবল ডিসকাশন হবে, সেগুলোতে অংশ নেবেন। এই থিমগুলো হচ্ছে হাই লেভেল রাউন্ড টেবল অন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট, 2 হাই লেভেল রাউন্ড টেবল অন বাংলাদেশ 2.0 ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেট অপরচুনিটিস, এবং 3য় হাই লেভেল রাউন্ড টেবল অন সোশ্যাল বিজনেস
ইউথ এন্টারপ্রিনারশিপ অ্যান্ড দি ওয়ার্ল্ড অফ 3 জিরোস। এগুলোতে উনি অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি যে এই রাউন্ড টেবিলগুলোতে বিভিন্ন কোম্পানির সিইও, সোশ্যাল বিজনেস সার্কেলের বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি এবং চীনের স্বনামধন্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধি এরা অংশগ্রহণ করবেন এবং একই সাথে ইউথ ফোরামে বাংলাদেশ এবং চীনের যে তরুণ প্রজন্ম তারা এতে অংশগ্রহণ করবেন। 29 মার্চ সকালে মাননীয় প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে তাকে একটি অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সেখানে তিনি উপস্থিত সুধীজনের উদ্দেশ্য একটা বক্তব্য রাখবেন। এছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা চীনের স্বনামধন্য মিডিয়া সংস্থা চায়না মিডিয়া গ্রুপের সাথে একটা একান্ত সাক্ষাৎকার দিবেন। এই হচ্ছে, এবং তারপর উনি 28 তারিখে ফিরে আসবেন ঢাকায়। আর এখন আমি আপনাদেরকে 29 তারিখ ফিরে আসবেন। এরপরে আমি বিমস্টেক সামিট নিয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। আগামী 4 এপ্রিল 2025 তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে পৌঁছাবেন। আমি বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্র সচিব পর্যায়ের 25তম সভায় অংশগ্রহণ করব, যেটা আসন্ন সামিটের একটা প্রস্তুতিমূলক সভা হিসাবে বিবেচিত, এবং সেটা অনুষ্ঠিত হবে 2 এপ্রিল। এছাড়া মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে অনুষ্ঠিতব্য 20তম বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলন শেষে আগামী 4 এপ্রিল তারিখে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এবারে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আগে 3 এপ্রিল 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক ইউথ জেনারেশন ফোরাম হোয়ার দ্য ফিউচার মিটস এই শিরোনামে একটি অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করবেন। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করবে বিধায় এবারের বিমস্টেক সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর বিমস্টেকের যেই প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য হচ্ছে প্রো বিমস্টেক, প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন, এবং এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ বিমস্টেক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করবেন এবং বিমস্টেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সহ এই অঞ্চলকে আর্থসামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন। বিমস্টেকের আওতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগ পরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ, প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবেলায় প্রস্তুতি প্রভৃতি বিষয়ে আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনাপূর্বক শীর্ষ সম্মেলনে রাষ্ট্র এবং সরকার প্রধানগণ সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণা জারি করবেন। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। এই চুক্তি বাংলাদেশ বাণিজ্যিক শিপিং এবং সামুদ্রিক পরিবহন শক্তিশালীকরণের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এবারের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন নতুন বাংলাদেশের জন্য বিমস্টেকের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুনভাবে পদচারণা। এবারের সম্মেলন আমাদের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের সুযোগ এনে দেবে। আমি বিশ্বাস করি এবারের সম্মেলন বাংলাদেশ এবং অন্যান্য বিমস্টেক সদস্য রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় এবং গভীর করবে এবং আঞ্চলিক শান্তি এবং উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আপনাদের প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের উত্তর দেব। আপনারা নিজের পরিচয় দিবেন, দিয়ে প্রশ্ন করবেন। একসাথে আমি 4টার মতো প্রশ্ন নিব, তারপর উত্তর দেব। আমার সাথে পরিচয় করেন। আমার সাথে বিমস্টেকের মহাপরিচালক জনাব আব্দুল মোতালেব সরকার আছেন,
আর এদিকে ইস্ট এশিয়া প্যাসিফিকের মহাপরিচালক জনাব নুর আলম উনি আছেন, আর আপনারা মহাপরিচালক পাবলিক ডিফেন্সকে চেনেন। মাননীয় সচিব, এখানে জি, বিএসএফ সম্মেলন নিয়ে প্রশ্ন করতে চাই। বিএসএফ সম্মেলনে আমরা জানি, জানতে পেরেছি যে ভারতের প্রধানমন্ত্রী আসছেন। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সাইডলাইন বৈঠক? জি, এরপরে ঢাকা ইতিমধ্যেই দিল্লিকে চিঠি দিয়েছে দুই শীর্ষ পর্যায়ের নেতার বৈঠকের ব্যাপারে, এবং সেটি কয়েকদিন হয়ে গেছে। সেই উত্তরে আনুষ্ঠানিক কোনো প্রত্যুত্তর দিল্লি দিয়েছে কিনা, কারণ ইতিমধ্যে আমরা জেনেছি দিল্লির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন একটি প্রোগ্রামে যে তারা সেই বিষয়টি ঢাকা দিয়ে প্রস্তাব প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকে সেই প্রস্তাব তারা পর্যালোচনা করছে। সেটি ইতিবাচক কোনো সারা দিল্লি দিয়েছে কিনা, আর প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলাদা কোনো চুক্তি হবে কিনা বা এমওইউ সাইন হবে কিনা। আমরা যদি জানি যে একটি রিভার ম্যানেজমেন্টের আওতায় একটি এমওইউ বা চুক্তি আছে, এমওইউ আছে, সেটির বাইরে তিস্তা প্রকল্প নিয়ে কোনো ইন্ডিভিজুয়াল এমওইউ হবে কিনা বা আলোচনা হবে কিনা, আর ঋণ নিয়ে কোনো এমওইউ হবে কিনা। জি হাটু জনগণের কাছে রোহিঙ্গা বিষয়ে আমাদের প্রত্যাশা পূরণ হবে কি, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বা রোহিঙ্গাদের কি আপডেট আসতে পারে একটু জানাবেন প্লিজ। আরেকটা প্রশ্ন নেই, তারপরে হ্যালো, আমি শাহনশাহ রাসেল, চায়না মিডিয়া গ্রুপ থেকে, সিএনজি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছিল চায়নার পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ এই সুবর্ণ জয়ন্তী 50 বছরের গুরুত্বপূর্ণ একটা ঘোষণা আসতে পারে, সেইটার কোনো আভাস কি আমরা পেতে পারি কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমি একটা উত্তর দিই। প্রথম যে প্রশ্ন করেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা। প্রথম যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কোনো দেশের সাথে শীর্ষ পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি, এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি, এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। এটার প্রথম দুটো প্রশ্নের উত্তর দিলাম। তিস্তা প্রকল্প নিয়ে একটা প্রশ্ন করেছেন। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়, শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রত্যাশা, আপনারা জানেন যে রোহিঙ্গার সমস্যাটা একটা দীর্ঘদিনের সমস্যা, এর মধ্যে 7 বছরের বেশি অতিক্রান্ত হয়েছে, এবং বাংলাদেশের দিক থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এই সমস্যাটা যাতে সমাধান হয়। আমরা দ্বিপাক্ষিকভাবে মায়ানমার সরকারের সাথে 2017-18 সাল থেকে কথাবার্তা বলছি, এবং আমাদের এই চেষ্টায় চীনও আমাদেরকে সহায়তা করেছে। আমরা এই বৈঠকে যেটা আশা করছি সেটা হচ্ছে যে মিয়ানমারের ভিতরে যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চীনের একটা ভিউজ আমরা নিতে পারি,
এবং আমরা আমাদের ভিউটা শেয়ার করতে পারি এবং তার প্রেক্ষিতে আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি ইন টার্মস অফ দি রিপিটেশন অফ দি রোহিঙ্গা পিপল স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ। আর 50 বছর যে গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা জানেন যে 50 বছরের যে পূর্তি করেছে, এটা আমাদের দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজকর্ম করছি। আমাদের দুপক্ষ যেটা করেছে, আমরা একটা তালিকা তৈরি করেছি যাতে সারা বছর ধরে এই 50 বছরকে যথাযথভাবে পূরণ করতে পারি। এটা শীর্ষ পর্যায়ে যখন দুই নেতা বলবেন তখন এটা আলোচনা হবে এবং যদি বড় ঘোষণা আসে আপনারা এই সফর পর জানতে পারবেন। লোন নিয়ে কোনো আমরা স্পেসিফিক এরিয়া এই প্রশ্ন উত্তর দিচ্ছি না, কিন্তু আমি শুরুতে যে কথাগুলো বলেছি সেটাই আপনাকে বলতে চাই। আমরা এই শীর্ষ বৈঠকে এই সফরের সময়ে বেশ কয়টা বিষয়ে চুক্তি এবং সমঝোতার স্বাক্ষরিত হতে পারে, সেই বিষয়গুলো আমি পুনরুক্তি করি। এর মধ্যে রয়েছে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা এবং গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। তাছাড়া কতগুলো ঘোষণা আসবে, তার মধ্যে ঋণের প্রসঙ্গটাও আসতে পারে এবং সেটা আমি আগে উল্লেখ করেছি। এর মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু ঘোষণা আসতে পারে। তো এই ঘোষণাগুলোর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সচিব মহোদয়, আমি অন্য কোনো দিকে যাই। সচিব, এমওইউ এবং চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। সেগুলা যখন আপনার সফর হবে তখন এটা চূড়ান্ত হবে। সচিব, আমার নাম নাইম আবির, আমি এখন টিভিতে কাজ করছি। জানতে চাই যে স্বাস্থ্য খাতের স্বাস্থ্য খাতের সহযোগিতার ব্যাপারটা যদি আরেকটু স্পষ্ট করা যায়। আমরা যতটুকু জানি যে আগামী মাসে চীন থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে, সফর করতে ডেলিগেট আসবে। সেটির কোনো অগ্রগতি আছে কিনা এবং এই সফরে স্বাস্থ্য খাতে কি ধরনের সহযোগিতার বিষয় আসতে পারে, এটা যদি একটু বলা যায়। এটা আমি একটু জেনারেল বলেন। দৈনিক কালের কণ্ঠে কাজ করি। আমরা একটু জানতে চাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু চীন সফরে যাচ্ছেন, সেখানে বাংলাদেশের যে ভূরাজনৈতিক বাস্তবতা, সেখানে সামরিক বিষয়গুলোর কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চীনের সাথে সামরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে বা সামরিক সরঞ্জামাদি কেনার ব্যাপারে কোনো কথা হবে কিনা। আমি মুস্তাফিজ নিউজে কাজ করি। মাননীয় প্রধান উপদেষ্টার এই সফর সঙ্গী বা ডেলিগেট মেম্বার কত হবে সেটা সম্পর্কে একটু জানা যায়। আর বাংলাদেশের এক্সপেকটেশন কি ফ্রম দিস হাই লেভেল ভিজিট? থ্যাংক ইউ। মাননীয় সচিব, আমি তানজিম আনোয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বলছি। মাননীয় সচিব, আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠক নিয়ে, ওখান থেকে আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন একটু করতে চাই। আপনাদের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে যে আমরা প্রস্তুত এই বৈঠকের জন্য, কিন্তু আমরা ভারত থেকে যেটা দেখছি যে ওদের মিডিয়াতে আসছে যে বৈঠকটা হচ্ছে না, তার পরবর্তীতে মিস্টার জয়শঙ্করের স্টেটমেন্ট দেখলাম যে এটা কনসিডারেশন আছে। ব্যাপারটা কি এরকম যে ঢাকা প্রস্তুত, দিল্লি এখনো প্রস্তুত না? আপনি ডিপ্লোম্যাটিক ইয়ে থেকে যদি দেখতে একটা প্রশ্ন করতে চাই, জাস্ট কিউরিয়াস। আমরা যেটা শুনতে পাচ্ছি যে এই প্রফেসর ইউনুস এবং শি জিনপিং এর যে মিটিংটা, সেটা কি সোফা ফরম্যাটে হবে নাকি অ্যাক্রস দ্য টেবিল ফরম্যাট? একই সাথে আরেকটা প্রশ্ন করে ফেলতে চাই পরিমল ডেইলি স্টার থেকে। সেটা হলো যে ফরেন অ্যাডভাইজার যখন চীনে গিয়েছিলেন জানুয়ারিতে, তখন ঋণের ব্যাপারে কিছু কথা ছিল যে চায়না agreed in principle to provide certain facilities. তো ওই ব্যাপারে এক্স্যাক্টলি কি আছে, পর্যন্ত কি আসছে, অবস্থা কি? কারণ 3 মাস হয়ে গেল। সেটা একটা। আরেকটা বিমস্টেকের ব্যাপারে, যে সেখানে আমরা বিমস্টেক তো অনেক বছরের একটা গ্রুপিং, তো সেটা আসলে আমরা ফলাফল তেমন কিছুই দেখছি না। মিটিং হয়, সিটিং হয়, অনেক কিছু হয়,
তো এ যাবৎ আসলে আমাদের সাফল্য কি বিমস্টেকের মধ্য দিয়ে এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন, এবং আমরা মেরিটাইম এর ব্যাপারে এমন করার কথা বলছি, তো সেটার মধ্য দিয়ে আমরা কি পেতে পারি? ওকে, জি স্যার, আপনি কি আরেক রাউন্ড নেবেন নাকি এবারে শেষ করে দিবেন? আচ্ছা, শেষ করুন, বলেন। নিয়ে নিচ্ছি। না, আমার প্রশ্ন খুব সিম্পল। সেটা হচ্ছে যে আপনি আমাদের বিদায়ী প্রধানমন্ত্রীর সফরে আপনি চায়নাতে ছিলেন, তো সেই সফর আর আজকের সফরের মধ্যে আপনি কি মানে মৌলিক কোনো তফাৎ দেখেন কিনা, বা মানে এই দুইটা সফরের আগের সফরের চাইতে এই সফরের কি তফাৎ হতে পারে বলে আপনি মনে করেন? আর আপনারা পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিব বোধহয় একসঙ্গে এখন আপনারা সফরে যান না, তো সেক্ষেত্রে আপনি যাচ্ছেন কিনা? ওখানে আমরা শুনছি যে পররাষ্ট্র উপদেষ্টা যাচ্ছেন, তো আপনি যাচ্ছেন কিনা বা এটা যদি একটু বলেন। ওকে, আমার এটাই লাস্ট রাউন্ডের কোশ্চেন। তাহলে আমার একটা প্রশ্ন ছিল ছোট করে। জি জি, সপ্তাহখানেকের ব্যবধানে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলবো বা গুরুত্বপূর্ণ অংশীদার, সেরকম দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকই হতে যাচ্ছে। আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এই দুইটি হাই লেভেলের বৈঠক নিয়ে বাংলাদেশের এক্সপেকটেশনটা কি, এবং বাংলাদেশ সেখানে নিজেদের জায়গাটা, অর্থাৎ আমাদের অনেকগুলো বিষয় আছে দুইটি দেশের সাথেই অংশীদারিত্বের মাধ্যমে, বিশেষ করে আমরা যখন ভারতের সাথে বৈঠক করি কিংবা চীনের সাথে বৈঠক করি, ফলে সেখানে আমরা আমাদের অবস্থানটুকু তুলে ধরতে পারবো কিনা, কিংবা আমরা আসলে দুটি বৈঠক নিয়ে উদ্বিগ্ন আছি কিনা। দুটো বৈঠক নিয়ে বলছেন, তাই তো? আমার নাম সাবিহা, আমি এফপিতে কাজ করি। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, গণমাধ্যম বিষয়ে চীনের সঙ্গে আমাদের কি আলোচনা হবে এটা একটু কৌতূহল ছিল। চীনের নিজেরই তো মুক্ত গণমাধ্যমের ব্যাপারে বেশ প্রশ্ন আছে, এটাই জানা ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করি। প্রথম যেটা আপনারা দেখেছেন যে স্বাস্থ্য খাতে সহযোগিতায় কয়েক মাস ধরে, বিশেষত মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের পরবর্তী সময়ে চীন এবং বাংলাদেশের মধ্যে এই স্বাস্থ্য খাতে সহযোগিতাটা বেশ বৃদ্ধি পেয়েছে, এবং তার সফরের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রথম যে পেশেন্টস, সেই পেশেন্টসের একটা গ্রুপ চীনে গিয়েছিল, এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি তারা যে চিকিৎসা সেবা এখানে পেয়েছে সেটা তারা সন্তুষ্ট। আপনি এটা জানেন যে চীন বাংলাদেশি পেশেন্টদের জন্য কুনমিংয়ে 4টি হাসপাতালকে চিহ্নিত করেছে, 4টি হাসপাতালকে ডেজিগনেট করেছে শুধুমাত্র বাংলাদেশি পেশেন্টদের জন্য। এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে সামনের সময়ে এই সহযোগিতার আরো একটা দুটো দিগন্ত উন্মোচিত হবে। তার মধ্যে একটা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যাশা যে চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হসপিটাল করবে, যেটা বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের যে সুবর্ণ জয়ন্তী তার সাথে একটা সঙ্গতিপূর্ণ বিষয় হবে। আমরা এই বিষয়টাকে জোর দেওয়ার জন্যেই এই বৈঠকে আবার এই বিষয় নিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলবো। দ্বিতীয়ত যে বিষয় সেটি হচ্ছে যে সাময়িক বিষয়ে আলোচনা হবে কিনা, এটা আমি আগে থেকে এক্সপেক্ট করতে চাই না, কিন্তু আমাদের দিক থেকে সাধারণভাবে সামরিক বিষয়ে চীনের সাথে যে সহযোগিতা আছে সে বিষয়ে সাধারণ একটা আলোচনা হবে। ডিরেকশন সাইজ আপনি জানতে চেয়েছেন। ডিরেকশন সাইজ হচ্ছে সব মিলিয়ে নিরাপত্তা সহ অন্য যে প্যারাফার্নালিয়া সব মিলিয়ে হচ্ছে 57। আমাদের এক্সপেকটেশন এই ভিজিট থেকে হচ্ছে বহুমাত্রিক। চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, আমাদের অন্যতম বড় উন্নয়ন সহযোগী, এবং চীনে পিপল টু পিপল লেভেলের যে কন্ট্যাক্ট সেটা ক্রমান্বয়ে বাড়ছে, এবং আমরা নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করছি, নতুন নতুন ক্ষেত্র খুঁজে চলেছি, নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে আমি এর মধ্যে হেলথ সেক্টরের কথা বলেছি। পিএম মোদী আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত, দিল্লি প্রস্তুত কিনা। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবেই, আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকবো। সোফা ফরম্যাট হবে নাকি অ্যাক্রস দ্য টেবিল হবে? এটা অ্যাক্রস দ্য টেবিল হবে। ঋণ নিয়ে বললেন, আমি সাধারণভাবে বলেছি আমি সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য, সফর শেষ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলি। সফরের তুলনা, এটা একটা খুব একাডেমিক কোশ্চেন হয়ে গেল। আমি মনে করি যে আমাদের দিক থেকে শুধু একটু বলতে পারি যে
চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে দেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিচ্ছি। এই সফর আমি যাচ্ছি কিনা না, এই সফর আমি যাচ্ছি না। আমাদের এক্সপেকটেশন আমি এর মধ্যে বলেছি, গণমাধ্যম সহযোগিতা এটা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার কাঠামো বিভিন্ন রকম, কিন্তু তারপরেও আমরা তথ্য বিনিময়, সংবাদ বিনিময়, মত বিনিময়, তাদের দিকে সাংবাদিক, আমাদের দিকে সাংবাদিক আসলেন, আমাদের সাংবাদিক গেলেন, এবং আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু চীনে বিভিন্ন সময় সফরে গেছেন, এবং আমি যতটুকু জানি এই সফরগুলো থেকে প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছেন, তারা চীন সম্পর্কে ধারণা নিয়ে এসছেন। এবং এই যোগাযোগটা এই কারণে প্রয়োজন যে চীন সম্পর্কে মূলত আমরা অন্য সোর্স থেকে খবরগুলো জানি, সরাসরি চীনে গিয়ে চীনের মানুষের সাথে কথা বলে ধারণা নেওয়ার চেষ্টা করি না। আমি মনে করি যে এই ধরনের বিনিময় যদি হয় তাহলে আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় একটা বড় ভূমিকা রাখবে। কাজে আমি এটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই। ধন্যবাদ।